This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে আসা 3 প্রসূতি সংকটজনক, দুজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও একজন আইটিইউতে চিকিৎসাধীন। এই মুহূর্তে কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কেমন আছেন তিনজন? তারা তিনজনের মধ্যে যে দুজন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক এবং আরেকজন তারও অবস্থা, শারীরিক অবস্থা খুব একটা যে উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। এখন আইটিইউতে যিনি রয়েছেন অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধানের অধীনে, তারও অবস্থা কিন্তু স্থিতিশীল কিন্তু সংকটজনক। এই তিনজনের ক্ষেত্রে তাদের ডায়ালিসিস চলছিল। তাদের মধ্যে যে সিসিইউতে যারা আছেন দুজন, তাদের মধ্যে একজনের ডায়ালিসিস তারা মেদিনীপুর থেকে ডায়ালিসিস পেয়ে এসছেন। আরেকজনকে এখনই ডায়ালিসিস দেওয়া যাবে কিনা সেই বিষয়টা আজকে নেফ্রোলজিস্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রক্তের নানাবিধ পরীক্ষা হচ্ছে, আরবিসি, হিমোগ্লোবিনের কাউন্ট কতখানি আছে সেটা দেখা হচ্ছে, সেপসিসের পরিমাণ কতখানি রয়েছে সেইগুলো নজরে রয়েছে। সেই সমস্ত ইনভেস্টিগেশন হবে এবং মেডিকেল বোর্ডের, যেমন তুমি বললে 6 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে, সেখানে সিসিউর যেমন চিকিৎসক রয়েছেন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসক রয়েছেন, মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং গাইনিক চিকিৎসকেরা রয়েছেন। কালকে রাতের পর কিন্তু খুব একটা সময় এখনো হয়নি এসএসকেএমে আসা। তারা আজকে আরেকবার সকাল থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, রিপোর্টগুলো তারা দেখবেন, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। নজর থাকবে সৌরভ, ধন্যবাদ। মেদিনীপুর থেকে 3 প্রসূতিকে কলকাতায় আনার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানানোই হয়নি, দাবি করছে পরিবার। তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি। না বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি কি করলো জানিনি, বলতে পারবো না। সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? না, ইঞ্জেকশন 3,500 টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, ওখানে বলেনি। গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। মানে কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু সেও জানি না। রাতেই হাসপাতালে যান সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট, জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেইটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। নতুন অতিথি এলেও বাড়ি ফেরা হলো না মামুনির। বিষাক্ত স্যালাইন কেড়ে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামুনি রুইদাসের জীবন। অভিযোগ, মামুনির মৃত্যুর পর বাড়িতে আসেনি প্রশাসনের কেউ, এমনকি সদ্যজাতকে দেখতেও আসেননি চিকিৎসকরা। কান্না ভেজা গলায় আক্ষেপ মামুনির স্বামী দেবাশিস রুইদাসের। প্রসব যন্ত্রণা ওঠায় বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় মামুনিকে। সেখানে পুত্র সন্তানের জন্ম দিলেও বিষাক্ত স্যালাইন দেওয়ায় মৃত্যু হয় মামুনির। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় পরিবার। কেমন আছে মামুনির সদ্যজাত সন্তান, খোঁজ নিতে তার বাড়ি পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। পরিবারের যেটা অভিযোগ, চিকিৎসার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। এক কথায় কাঠগড়ায় তুলেছে চিকিৎসককে। শুধু তাই নয়, 3 দিন যে বাড়িতে এসেছে এই ছোট্ট ক্ষুধে অনুপ, যার নাম রাখা হয়েছে, কিন্তু তার খোঁজ নিতে এখনো আসেনি কেউ, আসেনি চিকিৎসকেরা। এরা বলছেন এই ছোট্ট 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে। দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যরা এখন প্রশাসনের উপরেই দায়ভার চাপাচ্ছেন। তারা কিছুই চেষ্টা করলো না। চেষ্টা যদি করতো আমাদের রোগী মারা যেত না। সরকার একটু দেখে বাচ্চাদের দিকে। আমি আর কি করব, আমি তো লেবার মানুষ, আমার সেরকম আয় নাই। আশ্বাস এখনো পর্যন্ত পাইনি। আমি তাদের শাস্তি চাই যারা এই ঘটনায় জড়িত আছে। বাচ্চা দুটোকে যে কিভাবে মানুষ করব, মা তো মারা গেল, তাহলে কিভাবে যে মানুষ করব তার কোনো ঠিক নেই। কি খাওয়াবো, কি করব,
আমি তো কোনো ঠিক করতে পারছি না। কোনো কিছুর জন্য কোনো ডাক্তারেও আসেনি, কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকেও লোক আসেনি, কেউ কোথাও থেকে আসেনি, কোনো রকম কেউ আসেনি। সেটাই এখন আমাদের বক্তব্য যে সরকার যেন দেখে উনাকে, এই যে ছোট দুধের শিশুটাকে, তাকে কি করে ভরণ পোষণ করবে, কি করে চালাবে। এখন দেখার প্রশাসন এই পরিবারের জন্য কিভাবে, বা এই ছোট্ট ক্ষুদিদেরই ভবিষ্যৎ কি হয়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে অসীম বেরা, TV9 বাংলা। আসছি পরে খবরে। অবশেষে ধরা পড়ল ময়ূরপিঠের বাঘ, খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। অবশেষে তাকে জালে আনতে পেরেছে। কিভাবে তাকে জালে আনা গেল এবং এরপর তাকে কখন ছাড়া হবে, কেমন আছে সেই বাঘ, সব ডিটেল জানবো। আমাদের রিপোর্টার সুমন আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি। সুমন, ঠিক এর পরের পদক্ষেপ কি? সম্ভবত সুমন আমার কথা শুনতে পাইনি, আবারও যোগাযোগ করার আমরা চেষ্টা করবো আমাদের রিপোর্টারের সঙ্গে এবং তার সঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ রয়েছেন। কারণ এই এখন বাঘটির অবস্থা কেমন, কারণ তার শারীরিক কিছু পরীক্ষার কথা একটু আগে আমাদের রিপোর্টার সুমন জানিয়েছিল। এখন সে কেমন আছে সেই বাঘটি এবং কখন তাকে কোন সময় আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেটা জানার তো অবশ্যই দরকার। এই বেশ কিছুদিন ধরে এই বাঘটি অর্থাৎ ময়ূরপিঠের যে বাঘ যাকে খাঁচাবন্দি করা গেছে কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে, এখন কেমন আছে, কখন ছাড়া হবে, সব ডিটেল সরাসরি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। সুমন, দেখো, গতকাল রাত 11:30 নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয় এবং সে আজকে সুস্থ রয়েছে। তার যে চিকিৎসার প্রক্রিয়া চলছিল, স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল, সেখানে জানা গিয়েছে সে সুস্থ সবল রয়েছে। সকালবেলা 5 কেজি মাংস সে খেয়েছে, তার সাথে গ্লুকোজ জলও খেয়েছে। কিন্তু এই বাঘ, যে বাঘকে কালকে রাত্রিবেলা অন্তত খাঁচাবন্দি করা গেল, সেই বাঘ কেন বারবার লোকালয়ে চলে আসছেন, এই বিষয়ে সব থেকে ভালো যিনি বলতে পারবেন তার নাম অনিল মিস্ত্রি। তিনি বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং হাতে কলমে তিনি কাজ করেন। অনিলবাবু, বাঘটিকে তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে ফান্ডের অপ্রয়োজনীয়তার মানে মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মোমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। অনিলবাবু, আপনি তো এতদিন ধরে এইসব কাজ করছেন, আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই যে মানুষ, সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা তো আতঙ্কে ভুগছেন। আগে যেমনি আমরা দেখতাম বাঘ আসলে পাথর ছোড়া থেকে শুরু করে ইত্যাদি, এখন কি সেই সচেতনতা এসছে? দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্টে তৈরি করা যে FMC, বিভিন্ন বেসরকারি সংস্থা গ্রামে কাজ করার পরে যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, মানুষের মধ্যে সেই আতঙ্কটা অতটা নেই। এবং সেই আতঙ্কটার সাথে সাথে মানুষ আগে যেমন মানে রুষ্ট ছিল মানে ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে, সেটা কিন্তু নেই। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ, এখানকার সাধারণ মানুষই ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেয়, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে বাঘটাকে ধরেও দেয় এবং ছাড়ায় সহযোগিতা করে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্ক নেই। দেখার জন্য অনেকেই ভিড় জমায়, অনেকেই মানে কোনো জিনিস না জেনে উল্টোপাল্টা কথা রটিয়ে দেয়, এই জিনিসটা ঘটে। এই জঙ্গল থেকেই তো বাঘটাকে উদ্ধার করা হলো, মানে বাঘটাকে কি প্রক্রিয়া উদ্ধার করা হলো যদি একটু বলেন। এটা খাঁচা পেতে সিম্পল চারিদিকে ঘিরে ফেলা হলো। এই ঘিরে ফেলার পরে একটা টোপ দিয়ে তাকে খাঁচায় দেওয়া, খাঁচা পাতা হলো, খাঁচায় পড়ে গেল। আচ্ছা, এই যে ফরেস্টের অফিসাররা, আপনারা মানে কতক্ষণ চেষ্টা লাগলো, কতক্ষণ কাজ করতে? দেখুন, এটা অনেক দিন ধরে এই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আচ্ছা, এই বাঘটাকে তো বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বারবার কেন আসছে বাঘটা? না, এই বাঘটা বারবার আসছে যাচ্ছে তো ওর স্বাভাবিক গতিতে আসা যাওয়া করছিল। ওপার থেকে
মানে ও নাগেনাবাদে পেরিয়েছিল, ওখান থেকে আরও 10-12 কিলোমিটার টোপকে এসে আজকে কিশোরী মোহনপুরে পেরোলো। তার মানে কি ও জঙ্গল দিয়ে হাঁটছিল, ওই জঙ্গল দিয়ে চলার পথে যখন মনে হয়েছে ওপারেও জঙ্গল, আমি ওখানে যাব, এখানে চলে এসছে। এ তো মানে তার স্বাভাবিক একদম স্বাভাবিক প্রক্রিয়া, সে জঙ্গল দেখে খাবারের সন্ধানে। হ্যাঁ একদম, এর বাইরে নতুন কিছু নেই যে বাঘের ওখানে খাবার নেই বা খুব মানে অতিরিক্ত মানে হিউম্যান প্রেশার আছে যার জন্য ওখান থেকে জঙ্গল কাটা হচ্ছে, হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। জঙ্গল কাটা তো একরকম বন্ধই হয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই বাঘ চলে আসছে এবং সেভাবেই কিন্তু মইপিঠের এই যে এলাকা সেখানে কিন্তু বাঘ চলে এসেছিল গতকাল দীর্ঘক্ষণের চেষ্টার পরে। কিন্তু এই যে জঙ্গল, আমি একবার ঘুরিয়ে দেখাতে বলবো অমিতকে, এই জঙ্গল থেকে কিন্তু খাঁচা পেতে বাঘকে টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয়। আজকে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ সুস্থ রয়েছে, কোনো অসুবিধে নেই, এমনটাই জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিক রালিমা। অবশ্যই সেই মুহূর্তে নজর থাকবে আমাদের সমান। ধন্যবাদ। ডিএফও কি বলেছেন আমরা শোনাবো। এখান থেকে তো আমরা ওকে নিয়ে গেছি, কেন কি 2-3টা ইনসিডেন্টস হয়েছে, আমরা শিওর নেই কি সেমি বাঘ ছিল কি না, কিন্তু যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। অ্যান্ড রেস্কিউ করে আমরা আপাতত এখান থেকে আমরা নিয়ে গেছি। অ্যান্ড এখনও ওকে মেডিকেল চেকআপটা হয়েছে, তো বাঘ একদম সুস্থ আছে, হেলদি আছে। তো এখন ওকে ছাড়ার পরিকল্পনাটা আমাদের হচ্ছে, তো ওটাই কি কোন লোকেশনে আমরা ছাড়বো, বাট নিশ্চয়ই এই লোকেশনে আমরা আবার ওকে ছাড়ছি না, অন্য লোকেশনে আমরা নিয়ে গেছি। ছাগলটা দেওয়া হয়েছিল টোপ হিসেবে, ছাগলটা কি খেয়েছিল? সেরকম বেশি খাইনি ওকে না। আজকে সকালে কিছু কি দেওয়া হয়েছে? ও কাল থেকেই খাচ্ছে, চিকেনগুলো আমরা দিয়েছিলাম, তো ওটা ঠিক আছে, খাচ্ছে, ঠিকঠাক আছে, হেলদি আছে। আমরা সবাই সময় এখানে আছি অ্যান্ড আমরা চেষ্টা করব কি মানুষের কোনো অসুস্থতা এখানে না হয়, অ্যানিমেলও যে আমাদের টাইগার আছে ও ভালো থাকুক, ম্যানগ্রোভ ফরেস্টও ভালো থাকুক, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকাল স্থানীয় আছে ওরাও একটু ঠিকঠাক নিশ্চিতভাবে এখানে থাকতে পারে। কিন্তু অন্যদিকে বেলপাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশবাহারের চুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছেই মুনিয়াডি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয় একদল যুবকের। ঘটনা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার নির্দেশ বন দপ্তরের তরফে। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা জঙ্গল। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দলও। জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন বন দপ্তরের কর্মীরা, রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীরা। অমৃত কুম্ভ নজর রাখছি আমরা সেদিকেই। আজ ভোর 5টা 3 পৌষ পূর্ণিমা তিথি পড়েছে, আর ওই মুহূর্ত থেকে প্রথম শাহী স্নান মহাকুম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন তখন শুরু হয়। TV9 বাংলা পৌঁছে গিয়েছে প্রয়াগরাজে। 45 দিনে 45 কোটি ভক্ত সমাগমের অনুমান করছে প্রশাসন। ব্যবস্থাপনায় ফাঁক রাখছে না একটুও। আর সেই ছবিটা আমাদের রিপোর্টাররাও দেখাচ্ছেন, আর কত ভক্ত সমাগম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। সরাসরি এই মুহূর্তে প্রয়াগরাজে নজর রাখবো আমরা। আমাদের রিপোর্টাররা পৌঁছে যাচ্ছেন সেখানে, এবং শুধুমাত্র সেখানে নয়, গঙ্গাসাগরেও আমাদের নজর রয়েছে, সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন। উত্তর ভারতের শৈত্যপ্রবাহকে গায়না মেখেই তেতে উঠতে শুরু করেছে কুম্ভ প্রাঙ্গণ। 144 বছরে মাত্র একবার মহাজাগতিক জ্যোতিষ্ক সংযোগ হয়। কুম্ভের কাহিনী ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেছে। কিসের টানে ছুটে আসেন কোটি কোটি ভক্ত? কোন মন্ত্র বলে হিন্দু সমাজ থেকে মুছে যায় জাত পার্বণের যাবতীয় বিভেদ? আর সেই উত্তরের খোঁজেই দেশ বিদেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা। সেই একেবারে স্থানে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে মহাকুম্ভে আমাদের রিপোর্টাররা। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, মহাকুম্ভের এই যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গম শুধুমাত্র ভৌগোলিক অবস্থানগতভাবে ত্রিবেণী সঙ্গম নয়, এই ত্রিবেণী সঙ্গমকে প্রতি মুহূর্তে আমাদের ইতিহাসে বারবার ধরে আদর্শের, চিন্তাভাবনার, সংস্কৃতির ত্রিবেণী সঙ্গম হিসেবে এই জায়গার মান্যতা পায়। তার কারণ একটাই, এখানে যে লাখো লাখো মানুষ আমরা দেখতে পাচ্ছি, এই লাখো লাখো মানুষ কিন্তু কোটি কোটি যে মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকেই সমুদ্র হিমাচল থেকে এসেছেন, নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান তাদের, এবং প্রত্যেকেই এক পুণ্য লগ্নে, এক পুণ্য স্নানে একাত্ম হচ্ছেন এখানে। আমরা যে ছবি এখানে দেখাচ্ছি একেবারে ত্রিবেণী সঙ্গমের ঘাট, সেখানে
এখনো পর্যন্ত প্রশাসনের যে হিসেব যে আজ ভোর 5টা থেকে এখানে পুণ্য স্নানের লগ্ন বা তিথি শুরু হয়েছে, তার আগেই কয়েক কোটি লোক ইতিমধ্যেই তারা তাদের পুণ্যস্নান সেরে ফেলেছেন বলে ইতিমধ্যেই খবর। আর আরও অসংখ্য কোটি কোটি পুণ্যাত্মা তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন শুধুমাত্র প্রয়াগরাজ শহরের ভেতরে ঢোকার জন্য। যে খবর আমাদের কাছে আসছে, মূল যে আখাড়াগুলি অর্থাৎ যেখানে নাগা সাধুরা রয়েছেন, মোট এমন 13টা আখাড়া এখানে রয়েছেন এবং সেই আখাড়াগুলোতে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে। তার কারণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই যে নাগা সাধুরা রয়েছে তাদের শাহী বারাত বেরোবে। অর্থাৎ এই শাহী বারাতের অর্থ হচ্ছে শাহী স্নানের আগে স্বয়ং মহাদেব এই শাহী বারাতের নির্দেশ তিনি একসময় দিয়েছিলেন। তার কারণ নাগা সাধুরা যে কথা বলছেন যে পুরাণে কথিত রয়েছে, যখন মহাদেব তিনি পার্বতীকে বিয়ে করে কৈলাসে ফিরছিলেন, সেই সময় চরাচর থেকে শুরু করে জীব জন্তু দেব দেবী দৈত্য দানব প্রত্যেককে সেই বরযাত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু নাগা সাধুরা আমন্ত্রণ পাননি এবং সেই কারণে কৈলাসের পথ রুদ্ধ করে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তারা মহাদেবকে আটকে দিয়েছিলেন। এবং সেই সময় তাদেরকে বর দেওয়া হয়েছিল যে তাদের জন্য একটি শাহী যাত্রা হবে, একটি শাহী বারাত হবে। সেই শাহী বারাতেরই কিন্তু ধারাবাহিকতা এই শাহী স্নান। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মানুষ যারা স্নান করছেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে কিন্তু আজ মাঝরাতের পর থেকে আটকে দেওয়া হবে, অর্থাৎ ঘাটগুলো সম্পূর্ণভাবে নাগা সাধুদের জন্য রিজার্ভড হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে নাগা সাধুরা স্নান করবেন, মকর সংক্রান্তির ঠিক আগে তারা তাদের স্নান শেষ করবেন এবং তারপরে আবারও সাধারণ মানুষ তারা স্নান করবেন। এই মুহূর্তে কিন্তু জনজোয়ারে ভাসছে প্রয়াগরাজ এবং সেই পুণ্য লগ্ন অর্থাৎ স্নাহী স্নানের জন্যই এই মুহূর্তে সাধারণ মানুষ অপেক্ষা করছেন, কারণ অনেকেই মানেন যে এই শাহী স্নান যাত্রা দেখাও বেশ কিছুটা ভাগ্যের ব্যাপার। একেবারেই সে তো বটে, আর সেই ছবিটাই কিন্তু আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমায়। এবং আজকের এই যে মুহূর্তটা শুধুমাত্র দেশ নয়, বিদেশ থেকেও কিন্তু মানুষজন আসছেন। দেশে এই ছবিটা এবার আপনাদের সামনে। आप कैसे हो? मेरा भारत महान. So I came from Russia. You know, you see the real India and the true power of India is their people. And look around, it's thousands of people, and the vibe I cannot even transfer. I'm shaking because of the vibe of people of holy place, of all the people who deep into holy Mama Ganga river. প্রয়াগে নদী সঙ্গম, গঙ্গাসাগরে সাগর সঙ্গম। প্রয়াগে মানুষ যান পুণ্য অর্জনে, আর সাগরে আসেন পাপ ধুয়ে ফেলতে। কুম্ভ যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র তীর্থ হয়, গঙ্গাসাগর তবে দ্বিতীয়। এবার মহাকুম্ভের আকর্ষণেও গঙ্গাসাগরকে নিয়ে আগ্রহ একটুও ম্লান হয়নি। সেই ছবিটাই আপনাদের সরাসরি দেখাবো আমাদের রিপোর্টারের মাধ্যমে। শুভেন্দু পৌঁছে গিয়েছে গঙ্গাসাগরে, কি তাই তো শুভেন্দু? একেবারেই আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে একেবারে সামনে কিন্তু কপিলমণির মন্দির থেকে দেখো একদিক থেকে লোক কিন্তু 2 নম্বর রাস্তা ধরে আসছে, যদিও 2 নম্বর স্নানঘাট বন্ধ, ফলে 1 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর স্নানঘাটে তারা স্নান সারছেন। এছাড়াও প্রচুর মানুষ এক সাইড থেকে কিন্তু তারা যাচ্ছেন, ড্রপ গেট রয়েছে। এবং তুমি জানো যে আর কয়েক ঘন্টা পর আজকের ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে মকর সংক্রান্তির পুণ্য স্নান, এটা চলবে বুধবার বেলা পর্যন্ত। ফলে লর্ড নম্বর 8 থেকে ভেসেল এবং বার্জে করে লক্ষ লক্ষ ভিন রাজ্যের পুণ্যার্থী তারা কিন্তু গঙ্গাসাগরমুখী। আর কয়েক ঘন্টা পর সাগরের দিকে, সাগর তটে কিন্তু উপচে পড়বে পুণ্যার্থীদের ভিড়, কারণ এই মকর সংক্রান্তির পুণ্যার্জনের জন্য পুণ্যার্থীরা তারা সাগর স্নান সারবে। এরপর এই রাস্তা দিয়ে তারা কিন্তু সরাসরি চলে যাবে কপিলমণির মন্দিরে এবং সেখানে পুজো দেবেন, পুজো দিয়ে তারা ফিরবেন। অর্থাৎ এই মকর সংক্রান্তিকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ চলে এসছে। গতকাল বিকেল পর্যন্ত 42 লক্ষ মানুষ এসেছে। কুম্ভ মেলা হলেও রাজ্য প্রশাসন মনে করছেন যে এবারেও কিন্তু অতীতের রেকর্ড টপকে যাবে। ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেই ছবি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পুণ্যার্থীদের জন্য। আকাশপথে, নদীপথে এবং স্থলপথে সমস্ত জায়গায় পুণ্যার্থীদের ভিড়। ফলে পুণ্যার্থীরা কিন্তু তারা কিন্তু স্নান সেরে তারা কপিলমণির মন্দিরে ভক্তিভরে পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে তারা কিন্তু রওনা দেবেন। আর আজকে দুপুর থেকেই কিন্তু পুণ্যার্থীদের ভিড় আরও বাড়বে। ফলে পুলিশ প্রশাসন একেবারেই তটস্থ। একেবারে শুভেন্দু, সাধারণ মানুষ তো আসছেন, পুণ্য স্নানে আসছেন, বিশিষ্টরাও যেমনটা আমরা দেখালাম আমাদের দর্শকদেরকে। দিলীপ ঘোষও কিন্তু সামিল হয়েছেন এই পুণ্য স্নানে। ধন্যবাদ তোমার।
জানা হয়ে গেছে, এবার পূজা করতে যাব। মা ডাকলে আবার আসবো, যতদিন বাঁচবো আসবো। মা যদি কৃপা করে আবার আসবো মায়ের কাছে। মাকে ছাড়া কেউ বাঁচতে পারে বলো? আমি বেঁচে আছি মাকে। बहुत ही वंडरफुल फीलिंग है, बहुत ही अच्छा है सारा मैनेजमेंट, सारा पूरा व्यवस्था बहुत ही अच्छा लगा। दिल को खुशी मिला, एक शांति मिला। वो लोग कहते ही नहीं है कि सारे पाप धुल जाते हैं, वैसा वाला था। फैमिली के साथ तो दोबारा आना ही चाहेंगे। वो तो एक कहावत है ना, हर तीर्थ बार बार गंगा सागर एक बार। गंगा सागर में नहाने में हम लोगों को बहुत अच्छा लगा, बहुत आनंद मिला नहाने में। काफ़ी साफ सुथरा वो सुंदर अच्छा व्यवस्था था यहाँ पे। बहुत अच्छा है माहौल यहाँ का। नहावन बहुत अच्छे से हुआ, कल का नहावन है बहुत अच्छा, बहुत सुविधा, बहुत सबसे बहुत अच्छा है। পৌষ শেষে শীতের দফা রফা। কাল সংক্রান্তিতেও কনকনে শীতের আশা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, রাতে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা কমে যাওয়ার পিছনে জোড়া ঝঞ্ঝার হাত। ঝঞ্ঝা সরলে মাঘের শুরুতে ফিরতে পারে শীত।